স্বাগত জানাচ্ছি মিডিয়া টিভি 24 এর পক্ষ থেকে। আপনারা জানেন যে তুমুল যুদ্ধ চলছে বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমারের মগ সরকারের বিরুদ্ধে। জান্তা সরকার, অনেকে জান্তা বলেন, অনেকে মগ বলেন। মগ সরকার এবং জান্তা সরকারের বিরুদ্ধে কিন্তু তুমুল যুদ্ধ চলতেছে। যুদ্ধে কিন্তু তারা একের পর এক রাজ্য তারা হারাচ্ছে এবং বিভিন্ন সেনাঘাঁটিগুলো দখল করে নিচ্ছে। এবং এই মুহূর্তে মায়ানমারের সরকারের অধীনে খুব বেশি একটা জায়গা নেই তাদের। তারা কিন্তু একবারে সংকুচিত হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ঘাঁটিগুলা ছেড়ে। এবং এরই মধ্যে বিভিন্ন অনেক সেনাঘাঁটি দখল করে নিয়েছে। এবং বাংলাদেশ সীমান্তবর্তী যে তমরু সীমান্ত, সেখানেও আপনারা জানেন কিন্তু তুমুল যুদ্ধ বেশ কদিন ধরে চলতেছে। এবং বিভিন্ন সময় গতকালকে এবং আগের দিন বাংলাদেশের ভিতরে কিন্তু প্রতিদিনই তারা যে মোটর সেল এবং গুলি ছুটতেছে তা কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকতেছে। এবং আমাদের বাংলাদেশের এরই মধ্যে একজন এবং মায়ানমারের দুইজন নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হচ্ছে। হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেমন চলে যাচ্ছে, এরই মধ্যে আবার বাংলাদেশের আমাদের কিছু মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তারা আবার যুদ্ধ দেখার জন্য, যে ওই পারে কি হচ্ছে সেটা দেখার জন্য তারা আবার বর্ডার এলাকায় গিয়ে অবস্থান নিচ্ছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা বাধা দিচ্ছে, তারপরেও একটা কথা আছে, বাংলাদেশের মানুষ হচ্ছে সবচেয়ে আবেগী মানুষ। এরা হচ্ছে সবচেয়ে আবেগপ্রবণ মানুষ। তারা খুব সহজে ভুলে যায় এবং তারা অতীত যেমন বুঝে না, মানে ভবিষ্যৎ যেমন অনুমান করতে পারে না যে কি হতে যাচ্ছে, তেমনই আবার অতীত হলে অতীতটাও খুব সহজে ভুলে যায়। যখন কোনো দেশে যুদ্ধ হয় তখন কিন্তু ওইখানে সাধারণ যারা নাগরিক তারা নিরাপদ আশ্রয় এলাকা ছেড়ে চলে যায়। সেখানে দেখা যাচ্ছে যে তুমরু সীমান্তে ওই সমস্ত এলাকায় আমাদের সাধারণ মানুষরা তারা আবার যাচ্ছে, যে মায়ানমারের সীমান্ত এলাকায় যাচ্ছে, সীমানার কাছাকাছি গিয়ে দেখতেছে যে ওই পারে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই যে যুদ্ধ হচ্ছে সেখানে তুমরু সীমান্তে মর্টার শেল পড়ে ঘরের ভিতরে থেকে আমাদের এক বোন, বাংলাদেশি বোন এবং তার কাজের মেয়ে, রোহিঙ্গা কাজের মেয়ে, ঘরের ভিতরে থেকে মর্টার শেল বিস্ফোরণে মারা যায়। এবং এই যে একের পর এক ঘটনা ঘটছে, বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করা হচ্ছে, বাংলাদেশের ভিতরে এসে গুলি পড়তেছে, মর্টার শেল পড়তেছে, আমাদের মানুষ আহত হচ্ছে, ঘরবাড়ি পশু পাখির ক্ষতি হচ্ছে। এর মধ্যে আমাদের বাংলাদেশ সরকারের মন্ত্রী বলেছেন যে আমাদের গায়ে যদি পড়ে তাহলে আমরা ছেড়ে দেব না। কত বড় সাহস! আমার ভাই মাঝে মধ্যে হাসতে, মানে দুঃখের মধ্যে হাসি ওঠে। আপনি বাংলাদেশের সীমানা লঙ্ঘন করতেছে, আকাশ সীমানা লঙ্ঘন করতেছে, বাংলাদেশের ভিতরে সে গুলি পড়তেছে, বাংলাদেশের সীমান্তবর্তী গড়গুলা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, আমাদের মানুষ মারা গেছে। তারপরে আমাদের বাংলাদেশে এখনো মায়ানমারের মানুষ, নাগরিকরা চুরি করে এসে ঢুকতেছে, চোরাই পথে বিভিন্নভাবে ঢোকার চেষ্টা ঢুকতেছে। এবং ওপেন মায়ানমারের বিজেপি তারা এসে এই পর্যন্ত 100-র উপরে তারা বাংলাদেশে ঢুকে গেছে। তো আপনারা বলতেছেন যে আমাদের আকাশসীমা লঙ্ঘন করার পর আমাদের মানুষ মারা যাওয়ার পর আপনারা বলতেছেন যে আমরা ছেড়ে দেব না। তো আপনারা ছেড়ে দিবেন না, তাহলে কি করবেন? এই যে 14-15 কোটি রোহিঙ্গা আমাদের দেশে আমরা লালন পালন করতেছি, এইটাই তো সুযোগ ছিল। এই সুযোগে মায়ানমারকে কাবু করা এবং এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে দেওয়া। তোমরা তোমাদের দেশে যুদ্ধ করো। তোমরা কি করবা? তোমাদেরকে যদি দাদারা অনুমতি না দেয়, আমাদের দাদা যদি অনুমতি না দেয়, তাহলে তোমরা কিন্তু কিছু করতে পারবা না, নাকি? আর তোমাদের কি করার সাহস আছে? যদিও বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিশাল একটা দক্ষতা রয়েছে এবং তাদের একটা সুনাম আছে সারা পৃথিবীতে। থাকার পরেও, সবকিছুর পরে আমাদের ঠাকুর যারা আছেন, আমাদের উপরে যারা আছেন, তারার উপরে তো আরো ঠাকুর আছে। তো তারা আসলে কি করতে পারবে? কিছুই তো করতে পারবে না। এখন এই যে লাখ লাখ রোহিঙ্গাদেরকে আমাদেরকে বসে বসে খাওয়ানো হবে, তাদেরকে জামায়াত ধরে খাওয়াইতে হবে। এখন যারা বিজিবির মায়ানমার বর্ডার গার্ডের যারা পালিয়ে আসতেছে, পরাজয় ছাড়া এবং মায়ানমার থেকে মুসলমানদেরকে তাড়িয়েছে। এখন যে নিপীড়ন চালিয়ে যাচ্ছে, দমনপীড়ন চালিয়ে যাচ্ছে, সেটা সে দেশের সাধারণ মানুষ তারা কিছুতেই কালের পর কাল, যুগের পর যুগ মেনে নিতে পারে না। তার কারণে আজকে এই
সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তাদের সশস্ত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে, হয়ে আজকে সরকারের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করতেছে। এতদিন আমরা জানতাম যে স্বাধীনতার যুদ্ধ হয় এক দেশ থেকে আরেক দেশ আলাদা হওয়ার জন্য। এখন নতুন করে ইতিহাস লিখতে হবে যে স্বাধীনতার যুদ্ধ হয় নিজেদের জুলুমবাজ সরকারকে বিতরণ করার জন্য, যেটা মায়ানমারে হচ্ছে। জুলুমবাজ জান্তা এই সামরিক সরকারকে হটানোর জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে। সে দেশের সাধারণ মানুষ সেখানে জীবন দিচ্ছে, যুদ্ধ করছে, এবং শেষ পর্যন্ত জান্তা সরকারের পরাজয় ছাড়া আর কোনো পথ খোলা নেই। পরাজয়ই তাদের শেষ ঠিকানা। পরাজয়ের মধ্য দিয়ে আবার নতুন করে স্বাধীন হবে মায়ানমার। তো এই যে নতুন করে স্বাধীন হচ্ছে মায়ানমার, তাতে করে পৃথিবীর অন্য অন্য যারা স্বৈরা শাসক আছে তারা কি কিছু শিখবে? আজকে যদি মায়ানমারের এত কম জনসংখ্যা থাকার পরেও যদি তারা যদি তাদের দেশ স্বাধীন করতে পারে, এখন পৃথিবীর অন্য অন্য দেশে যে সমস্ত স্বৈরাচাররা আছে ক্ষমতায়, দেশের সাধারণ মানুষকে, মানুষের ভোটাধিকার, সাধারণ মানুষের নাগরিক অধিকার, সাধারণ মানুষের জানের নিরাপত্তা, সাধারণ মানুষের চরিত্রের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে যারা জুলুম করে যাচ্ছে যুগের পর যুগ, কালের পর কাল, তাদের কি হবে? তারা কি শিক্ষা নেবে? তারা শিখবে না। কিন্তু তাদেরও শেষ পর্যন্ত 2 দিন আগে আর পরে মায়ানমারের এই জান্তা সরকারের ভাগ্য তাদেরকে বরণ করতে হবে। তাদের ভাগ্যের যে পরিহাস, মায়ানমারের জান্তা সরকারের যে ভাগ্যের পরিহাস, শেষ পর্যন্ত যেটা হওয়ার পরাজয় হবে, এবং তারা ফাঁসির কাস্টে ঝুলবে এবং তারা জেলখানায় যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে যে জুলুমবাজ যারা আছে, হ্যাঁ, পরগাছাগুলা যারা আছে, অন্য দেশের দালালি করে, গোলামি করে নিজেদের দেশের জনগণকে তারা জিম্মি করে রাখে, নিজেদের দেশের জনগণকে সাংবিধানিক নাগরিক অধিকার এবং জানমালের নিরাপত্তা এবং খাদ্যের গ্যারান্টি কোনো কিছুই যারা দিতে পারতেছে না, এরাও কিন্তু, এই জুলুমবাজরাও কিন্তু শেষ পর্যন্ত এই মায়ানমারের অবস্থায় হবে। মায়ানমার সরকারের মতন তাদেরকেও পালাতে হবে। কারণ কোটি কোটি মানুষ কখনো মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী এবং মুষ্টিমেয় কিছু জুলুমবাজের কাছে চিরকাল বন্দী থাকতে পারে না। এটা পৃথিবীর ইতিহাসে নেই। আপনি পৃথিবীর ইতিহাস পড়লে যত দেশের ইতিহাস আছে, আপনি দেখবেন যে কিছু সময়, অল্প সময় জুলুমবাজ শাসক, জুলুমবাজেরা, হ্যাঁ, বিভিন্ন রাজা বাদশারা আমাদের বিভিন্ন দেশে অল্প সময়ের জন্য তারা জুলুম চালিয়ে যেতে পেরেছে। দীর্ঘ টাইম তারা পারেনি। দীর্ঘ টাইমে তাদের পরাজয় এবং ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, এবং খুব তাদের ইতিহাস তাদেরকে খুব নিকৃষ্টভাবে স্মরণ রাখে। যেমন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, ফেরাউন, নমরুদ, এই সমস্ত যারা আছে তাদেরকে কিন্তু এরপর আমাদের নিকট অতীতে নবাব সিরাজউদ্দৌলা সময়ের যে মির্জাফর তাদের নামে কিন্তু মানুষের নামও রাখে না। এখন এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে কি আমাদের জুলুমবাজরা কি শিক্ষা নেবে? তারা কি সংশোধন হয়ে ফিরে আসবে? প্রতিটা মানুষকে কি তারা অধিকার দিবে? সাংবিধানিক, ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা তারা কি ফিরিয়ে দেবে না। আপনি দেখুন ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে আজকে স্বামীকে আটকিয়ে রাখে, স্ত্রীকে গণহারে দর্শন করে। এদের কোনো আদর্শ চরিত্র কিছু আছে? এদের কোনো মান, ইজ্জত, মান, সম্মান কিছু আছে? কিছুই নেই। আজকে আমাদের দেশের সীমানা লঙ্ঘন, আকাশ সীমা লঙ্ঘন করা হচ্ছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের যে রাডার সিস্টেম, যে রাডার দিয়ে আকাশ সীমা লঙ্ঘন করে কিনা কেউ, যেটা ধরা হয় কোনো দেশের বিমান কোনো কিছু বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতেছে কিনা, ঢুকছে কিনা, সেই রাডার, হ্যাঁ, সেটা আবার 80-এর দশকের রাডার, যে রাডার দিয়ে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করলে বলা যায় না যে কোন বিমান বাংলাদেশের ভিতরে বা কোনো কিছু ঢুকছে কিনা, বাংলাদেশ থেকে বাইরে হয়ে আকাশ ব্যবহার করতেছে কিনা, সেটা ধরা যায় না। এমন একটা অকার্যকর আমাদের রাডার ব্যবস্থা, যে রাডার ব্যবস্থাটা নিয়ে কিন্তু এরই মধ্যে মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেল এর মধ্যে নিউজ করা শুরু করেছে। আমাদের এইরকম অকার্যকর রাডার এখনো বাংলাদেশে আছে, যেটি অনেক আগের, যেটির মেয়াদ অনেক আগেই পার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই অবস্থায় একটাই মাত্র কারণ, কোটি কোটি মানুষ ইনকাম করে, কোটি কোটি মানুষ আমাদেরকে ব্যাড দেয়। আমাদের এই ট্যাক্সের টাকা, বেডের টাকা কোথায় যায়? এই টাকাগুলো দিয়ে যদি দেশের সেবায় কাজে লাগানো হতো, প্রযুক্তিতে কাজে লাগানো হতো, তাহলে আমাদের সামরিক বাহিনীগুলো যে এরকম দক্ষ, জাতিসংঘ মিশন সহ সব জায়গাতে দক্ষতার সাথে কাজ করে, এই দক্ষতার পাশাপাশি তাদেরকে যদি প্রযুক্তি দেওয়া হতো, তাহলে পৃথিবীর বুকে একটা নামকরা, একটা অত্যাধুনিক, একটা দক্ষ বাহিনী
হতে পারতো সামরিক বাহিনী, হতে পারতো আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী। তাদের দক্ষতা আছে। আমরা বিভিন্ন সময় সীমান্তবর্তী বিভিন্ন যুদ্ধে আমরা দেখেছি যে আমাদের সাথে তারা মানে আমাদের সাথে তারা পারে নাই বিভিন্ন যুদ্ধে। কিন্তু আমাদের ভাইদের এত দক্ষতা, এত যোগ্যতা, কিন্তু আজকে এই রাজনৈতিক অন্ধত্বের কারণে, চুরি ডাকাতি বাটপাড়ির কারণে জনগণের টাকাগুলো চলে যাচ্ছে বিভিন্নভাবে। দ্রব্যমূল্যের দাম আপনারা জানেন যে আলুর যে বিষয়টা, ইন্ডিয়া থেকে গতকালকে আলু আসছে বাংলাদেশে। আলু আসার আগ পর্যন্ত 50 টাকার নিচে এ পর্যন্ত আমরা আলু কিনতে পারিনি। 50, 55, 60। ইন্ডিয়া থেকে আলু আসার সাথে সাথে আলুর দাম হয়ে যায় 20 টাকা, 25 টাকা। তাহলে সিন্ডিকেট দেখুন এতদিন অভিযান চালিয়েও কিন্তু সিন্ডিকেটকে থামাতে পারেনি। মানে পুরোটা বাংলাদেশকে এইভাবে একটা সিন্ডিকেট বন্দি করে রেখেছে পুরোটা বাংলাদেশকে। আর এই সিন্ডিকেটের হাতে বন্দি আছে বাংলাদেশ সরকার। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটাই সত্য যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের 18 কোটি মানুষ কয়েকশো বা কয়েক হাজার সিন্ডিকেটের হাতে এইভাবে বন্দী হয়ে আছে আষ্টে পৃষ্ঠে। এখন তারা ইচ্ছামতো দাম বাড়াবে, তারা ইচ্ছামতো খাওয়াবে জনগণের টাকাগুলাকে। 3 গুণ, 4 গুণ, 5 গুণ দাম। যখন 20 টাকা আলুর কেজি হওয়ার কথা তখন 60-70 টাকা, মানে কয় গুণ হইলো? 4 থেকে 5 গুণ হয়ে গেছে। তো এইভাবে আমরা মানে পুরো আলুর সিজনে আমরা আলু খাইছি কি 4 টাকা কেজি, 5 টাকা কেজি। আর আজকে আলুর দাম কত? মানে এইভাবে প্রতিটি পণ্যর দাম সিন্ডিকেট করে পুরা দেশটাকে তারা সিন্ডিকেটে দখল করে নিয়েছে। কিন্তু আমরা 18 কোটি মানুষ, সরকার সহ, আমরা এই সিন্ডিকেটের হাতে কি আজ বন্দী আছি। এই জন্য আমাদের জুলুমবাজ যারা, জালিম যারা, তারা যদি সময় থাকতে শিক্ষা নেয় তাহলে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ভালো, সবার জন্য ভালো। কারণ আমরা চাই সাধারণ মানুষ, সরকার এদেশে স্থিতিশীল থাকুক, দেশটা স্থিতিশীল থাকুক, আইন শৃঙ্খলা ভালো থাকুক, হয়ে যাক এবং সবার জন্য সমান অধিকার। এদেশে একটা যুদ্ধ বিগ্রহ আসুক, এদেশে অভাব অনটন আসুক, দুর্ভিক্ষ আসুক, এটা আমরা চাই না। যেই কারণে মায়ানমারের মানুষরা আজকে যুদ্ধ করতেছে সরকারের বিরুদ্ধে, কারণ তারা নাগরিক অধিকার পাচ্ছে না, তারা সাংবিধানিক অধিকার পাচ্ছে না, তারা মানবাধিকার পাচ্ছে না। আমাদের তো একই অবস্থা, আমরাও তো পাচ্ছি না। তাহলে সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে সুশাসন নিশ্চিত করবে প্রতিটা মানুষের জন্য। আপনারা জানেন গতকালকে একটি রায় হয়েছে বাংলাদেশের আদালতে, বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার কারণে এক বোনকে ধর্ষণ করা হয়েছিল, 10 জনকে ফাঁসি দিয়েছে, অনেককে যাবজ্জীবন দিয়েছে আদালত। এইরকম ভাবে প্রতিটা ঘটনা কার বিরুদ্ধে ঘটেছে, সে কুন্দল করে সেটা দেখার সময় নেই। প্রতিটা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে যদি বিচার করা যায়, যদি সুনিশ্চিত করা যায় আইনের শাসন সবার জন্য সমান, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে বেশি সময় লাগবে না। আপনারা দেখেন না যে আফগানিস্তানে কতদিন হয়েছে, 1-1.5 বছর হয়েছে আফগানিস্তানে আর তালেবান ক্ষমতায় আসছে। পৃথিবীর মানুষকে তালেবানরা দেখিয়ে দিচ্ছে যে ইসলামী শাসন দিয়ে, ইসলামী সার্বভৌমত্ব দিয়ে, ইসলামী আইন দিয়ে একটা দেশ, অন্য দেশ যেটা 50 বছরে 60 বছরে পারেনি, আমরা 1.5 বছরে একটা দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দিয়ে, এবং আফগানিস্তানের যে তাদের নিজস্ব মুদ্রা আছে সেটা কিন্তু ডলারের চেয়েও, US আমেরিকান ডলারের চেয়েও অনেক বেশি দামি এখন। এইটা দেখিয়ে দিচ্ছে তারা, যে তারা 1.5 বছরে দেখিয়ে দিচ্ছে যে ইসলামী শাসন দিয়ে তারা অতি অল্প সময়ের মধ্যে একটা দেশ ডেভেলপ হতে পারে এবং এই দেশে সব ধরনের মানুষ নিরাপদে থাকতে পারে। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, সময় আছে, 52 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, আমরা চাই দেশে আইনের শাসন, আমরা চাই প্রতিটি মানুষ নির্ভয়ে কথা বলুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক। এতে আপনাদের বিরুদ্ধেও যদি দেয় আপনি সেটা ধৈর্যের সাথে মেনে নেবেন। আপনাদের যদি সমালোচনা করার ধৈর্য না থাকে, আপনার যদি সমালোচনা করার মতো, যদি সমালোচনা সহ্য করার মতো যদি আপনাদের যদি ধৈর্য না থাকে, যদি এই সাহস না থাকে যে আমার সমালোচনা কেউ করতে পারে আমার ভুল থাকলে, তাহলে রাজনীতি আপনার দ্বারা মানায় না। আপনার মধ্যে যদি মস্তানি ভাব থাকে, সন্ত্রাসী ভাব থাকে, আমার সমালোচনা করলেই ঘাড় মটকে দেবো, তাহলে আপনি নেতা হওয়ার যোগ্য না। আপনি তো সন্ত্রাসী, আপনি তো মাস্তান দিয়ে তো দেশ চলে না। যার ধৈর্য আছে, যার চামড়া গন্ডারের মতো পুর, যে কোনো মানুষ সমালোচনা করতে পারবে, গালি দিলেও সব সহ্য করতে পারবে, মানতে পারবে, এই ধরনের মানুষের নেতা হওয়া দরকার। এই ধরনের মানুষের দেশ পরিচালনার জন্য তার এমপি মন্ত্রী হওয়া দরকার। হ্যাঁ, তো আশা করি আমাদের জুলুমবাজ সরকার মায়ানমার সরকার থেকে শিক্ষা নেবে। আর আমাদের আবেগী জনগণ যারা এখন যুদ্ধ দেখার জন্য মায়ানমার সীমান্তে গিয়ে জড়ো হচ্ছে, যে কোনো সময় আপনার জীবনটাও চলে যেতে পারে, মোটর শেলের গুলো আসতে পারে, গুলি এসে পড়তে পারে, আপনার জীবনটা চলে যেতে পারে, আপনার ফ্যামিলিটা তখন এতিম হয়ে যাবে। আপনারা নিরাপদে থাকুন, সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ দেখার জন্য যাবেন না,
দোয়া করুন প্রতিটা মানুষ যাতে নিরাপদে, মানুষকে যাতে আল্লাহ নিরাপদে রাখে, এবং আপনারাও নিরাপদ দূরত্বে আপনারা নিরাপদ দূরত্বে থাকুন, যাতে আপনাদের জানমালও হেফাজতে থাকে, এবং যে যেখানে থাকবেন সবাই ভালো থাকুন, এবং প্রতিটা মানুষের মত বাকস্বাদের স্বাধীনতাকে সম্মান দিবেন, এবং প্রতিটা মানুষ মিলেমিশে এক হয়ে আমরা থাকবো। আমরা পৃথিবীতে চিরদিনের জন্য আসি না, চিরদিন থাকবো না, আমরা চলে যাব। তাই আমরা সকল ধরনের, সকল ধর্মের, সকল শ্রেণীর মানুষকে, সকল দলের মানুষকে আমরা প্রিয় করে নিতে চাই। আমরা সবাই এক, আমরা সবাই বাঙালি, আমরা সবাই একই দেশের নাগরিক, আমরা আমাদের সকলেই আমরা এই দেশের জন্য সমান। ভালো থাকুন সবাই।